তো ভাই একটা সময় ছিল যখন আমরা এন্ড গেম সিনেমাটা দেখার জন্য সবাই পাগলা হয়ে গেছিলাম, লিটারালি মারপিট হয়েছিল, স্পয়লার দেওয়ার জন্য কাউকে গণধুলাই দেওয়া হয়েছিল, মানে এরকমও নিউজ এসেছে। মানে বুঝতেই পারছেন যে একটা সিনেমার প্রতি মানুষের ক্রেজ কতটা হতে পারে। আমরা ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান এরকমই কিছু আইকনিক ক্যারেক্টার পেয়েছিলাম, তবে এখন আপনাকে এটা মানতেই হবে যে সেই ক্রেজটা, সেই পাগলামিটা প্রায় কমে গেছে। আপনাদের বিভিন্ন মতামত থাকতে পারে যে এই কারণে এখন মার্ভেলের সিনেমাগুলো পছন্দ হয় না বা তেমন হচ্ছে না, শুধু সিনেমা না সিরিজও রয়েছে সেগুলো পছন্দ হচ্ছে না, বাট আমি এখানে কিছু কারণ খুঁজে পেয়েছি যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি লাস্ট জানি না যে কোন এমসিউর একটা সিনেমা দেখে আমি সেই টাইপের ভাইবস পেয়েছি। হ্যাঁ, অবভিয়াসলি একটা দুটো সিনেমা আছে যেগুলো ভালো। আমি গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির পার্ট 3টা বলতে পারি সেটা দুর্দান্ত হয়েছিল, বাট আপনি একটা দিয়ে তো জাজ করতে পারবেন না যেখানে তারা ব্যাক টু ব্যাক সিনেমা সিরিজ দিয়েই যাচ্ছে। তবে ওই হয় না যে ন্যাড়া বেলতলায় একবারই যায়, নিজেদের মিস্টেক্সটা তারা বুঝেছে এবং এখন চেঞ্জ করছে। অনেক প্রজেক্টকে তারা মানে হল্ট করে দিয়েছে, থামিয়ে দিয়েছে, কিছু চেঞ্জেস আনছে, কারণ তারা বুঝতে পেরেছে যে মানুষে কি চায়, তারা যেটা খাওয়াতে চেয়েছে মানুষ খাচ্ছেন না। আপনারা হয়তো এটা জানেন, বা যদি না জানেন তো শুনলে অবাক হয়ে যাবেন যে আয়রন ম্যানের যে প্রথম পার্টটা এসেছিলো সেটার তেমন কোনো মেজর তাদের প্ল্যান ছিল না যে সিনেমাটিক ইউনিভার্স বানাবে, তারা এরমভাবে গল্প সাজাবে। সেটা জাস্ট এক টাইপের স্ক্র্যাপ্ট প্রজেক্ট ছিল। আমাদের যে টনি স্টার্ক অর্থাৎ RD, যে রবার্ট ডনি জুনিয়র, তার ক্যারিয়ারটাও সেই সময় খুব একটা ভালো ছিল না, তো এদের দিয়ে একখানা ছোট সিনেমা বানানো হয়। এবং টু বি অনেস্ট, এই গোটা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের আয়রন ম্যানের প্রথম পার্টটা আমার বেস্ট বলবো না, বাট সেরা 5-এর মধ্যে থাকবে। বিশেষ করে সেই মানে F-22 র্যাপ্টর যখন আয়রন ম্যানকে তাড়া করবে, সেই থ্রিলটা একদম রিয়েলিস্টিক ফিল আসে। মানে কোনো আলতু ফালতু CGI নেই, কোনো মাল্টিভার্স নেই, কিচ্ছু নেই, জাস্ট অথেন্টিক অ্যাকশন। মানুষে পছন্দ করেছে, তারা মনে করেছে যে হ্যাঁ এটাকে আমরা আস্তে আস্তে এগোই। তাদের মাথায় এইটা নেই যে আমরা বড় সিনেমাটিক ইউনিভার্স বানাবো, একটা বড় ক্লিফ হ্যাঙ্গার দিয়ে ছেড়ে দেবো, সেটা না। জাস্ট ছোটো ছোটো হিন্ট দিচ্ছে, একটা মিড ক্রেডিট সিন, এন্ড ক্রেডিট সিন দিচ্ছে, বোঝাচ্ছে যে পরে হয়তো এটা হতে পারে। করতে করতে ফাইনালি আমরা একটা কমপ্লিট ইনফিনিটি সাগা পেয়েছি। লাস্টে থ্যানোস আসে, আমরা বুঝতে পারি যে সেই ইনফিনিটি স্টোন জিনিসটা কি, এবং লাস্টে একটা এপিক ফাইট আমরা দেখতে পাই। তবে সেই প্ল্যানটা কিন্তু প্রথম থেকে হয়নি, এবং এই মিস্টেক্সটা ডিসি করতে গিয়ে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। মার্ভেলের সাফল্য দেখে তারাও শুরু করতে গেছে যে না ভাই, আমরাও একটা সিনেমাটিক ইউনিভার্স বানাবো। চেষ্টা করেছে, এফোর্ট দিয়েছে, টাকা ঢেলেছে, VFX দুর্দান্ত ছিল, তবে সেইভাবে তারা মানে কী বলবো, একটা স্টোরিটাকে বিল্ড আপ করতে পারেনি। আপনাকে মানুষদের বোঝাতে হলে, একটা ফ্যান বেস জোগাড় করতে হলে সেটাকে আস্তে আস্তে শুরু করতে হয়। আপনি প্রথমেই যদি একদম জল খিচুড়ি পাকিয়ে দেন তাহলে লোকে কীভাবে পছন্দ করবে। বাট আমি এই মুহূর্তে ডিসিতে যাচ্ছি না, MCUতেই আছি। তো বহু ফল্ট রয়েছে যেগুলো নিয়ে ডিসকাস করা যেতেই পারে। যেমনটা বললাম যে এই MCUর প্রথম ফেজের সিনেমাগুলো, সেগুলো একটা স্ক্র্যাপ থেকে ধীরে ধীরে সাকসেস হয়, মানুষও পছন্দ করছে, একটা দুটো করে সিনেমা বেরোচ্ছে, ভালো লাগছে, আমরা বুঝতে পারছি যে একটা দুর্দান্ত কিছু আসবে, এবং আমরা ফাইনালি পেয়ে যাই হচ্ছে অ্যাভেঞ্জার সিনেমাটা, দুর্দান্ত সিনেমা। তাহলে কি মিস্টেক্স হলো? সবই তো চললো, একটা দুর্দান্ত এন্ডিং হলো, মানুষরা স্যাক্রিফাইস করলো, সবই তো হলো, তাহলে লাস্টে গিয়ে কী হলো? অনেকের মাথায় এটা চলছে যে ফিমেল লিড, মেয়েদের চরিত্র বেশি, মেয়েদেরকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, অনেকে তো এরকমই বলে ফেলছে। অনেকে বলছে ওক কালচারটাকে বেশি প্রমোট করা হচ্ছে, বাট এটা না অ্যাকচুয়ালি ভাই। ফিমেল লিড কোনো মেজর ইস্যু না, অতীতেও এরকম প্রচুর সিনেমা হয়েছে। সিনেমা যদি বাজে হয়, স্টোরি বিল্ড আপ, ডাইরেক্টিং এগুলো যদি বাজে হয়, আপনি ছেলে বা মেয়ে যাকেই দিন কেউ ধুয়ে জল খেতে পারবে না। এখন যদি আপনাদের একটা স্পষ্ট উদাহরণ দিয়ে দিই তাহলে সেটা হয় দ্য বয়েজ সিরিজটা। সেখানে কি ফিমেল লিড নেই? ডেফিনেটলি রয়েছে। সেখানে সব কিছু প্রমোট করা হচ্ছে ওক কালচার, বাট বয়েজ সিরিজটাকে খুব রিয়েলিস্টিকভাবে প্রেজেন্ট করা হচ্ছে, এবং এই সিরিজটা তেমন হেটার্স পাবেন না আপনারা। সিরিজটা যাই দেখাচ্ছে মানুষ অ্যাকসেপ্ট করছে। সিরিজটা একটা R-rated সিরিজ, ব্রুটাল, নিউডিটি, অনেক বাজে বাজে জিনিস আছে, তা সত্ত্বেও মানুষ পছন্দ করছে। বাজে জিনিসের জন্য পছন্দ করছে না, মানুষ সেই জিনিসটার সাথে রিলেট করতে পারছে। আপনি একটা হিরোকে দেখাচ্ছেন, আপনি বোঝাচ্ছেন যে সে হিরো, সে একটা মানুষ, তার মধ্যে ডিজায়ার রয়েছে, তারও কামনা বাসনা চাহিদা রয়েছে, এবং সে তার শক্তির খারাপ ব্যবহারটাও করতে পারে। এটাই হচ্ছে বেসিক পয়েন্ট। আপনি সেটা রিলেট করছেন যে এই মানুষটা এরকম খারাপ কাজ করতে পারে, যার কারণে বয়েজ সিরিজটা হচ্ছে সাকসেসফুল, প্রত্যেকে পছন্দ করছে। আমি নিজে এই সিরিজটা এত পছন্দ করি আপনাদের বলে বোঝাতে পারবো না। দ্বিতীয়ত, সেই সিরিজে কোনো দুর্দান্ত VFX নেই, কোনো আলবাল ওই আপনার মাল্টিভার্স নেই, খুব বড় সুপার হিরো ফাইট, লার্জ স্কেলে দুর্দান্ত কিছু এপিক ব্যাটেল হচ্ছে, এরকম কিছুই নেই। তা সত্ত্বেও একটা সুপার হিরো সিরিজ যেটা আমরা পছন্দ করছি, কেন জানেন? তার রিয়েলিজমের জন্য, তার দুর্দান্ত স্টোরির জন্য। বর্তমান প্রেক্ষাপটটাকে তারা দুর্দান্তভাবে ফুটিয়ে তুলছে, প্রতিটা চরিত্রের মধ্যে আমরা আমাদের নিজেদের প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছি। মার্ভেল এই জিনিসটা করেছে এর আগে,
এমন না যে করেননি। আপনাকে এই মুহূর্তে একটা প্রশ্ন করছি যে লাস্ট যে কটা সিরিজ বা সিনেমা বেরিয়েছে এই মার্ভেলের এমসিইউর, একটা ভালো ভিলেন কি তারা তৈরি করতে পেরেছে? মানে এমন একটা ভিলেন যাকে মনে রাখবে সবাই, যার অভিনয় যাকে দেখে সবাই লিটারেলি ভয় পাবে, এরকম কি একটা ভিলেন তৈরি করেছে? আমার তো চোখে পড়ছে না যে একটা ভিলেন বানিয়েছে যেটাকে আমরা মনে রাখবো। শুধু ভিলেন দিয়ে তো হয় না, সিনেমার অ্যাকশন সিকোয়েন্সও হতে হয়। স্টান্ট কমে যাচ্ছে, সব কিছু ভিএফএক্সের উপরে ছেড়ে দিচ্ছে, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট নেই, দুটো মানুষ সামনাসামনি দাঁড়িয়ে ফাইট করছে। আমি যতবার ক্যাপ্টেন আমেরিকাকে ফাইটে দেখেছি ততবার হাততালি দিয়েছি, মানে দুর্দান্ত লাগে। সে শিল্ড নিয়ে দুর্দান্তভাবে লড়ছে, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট দরকার পড়ে, আপনি সব কিছু মানে কসমিক লেভেলে নিয়ে যেতে পারেন না, নইলে মানুষ এই সুপার হিরোগুলোর সাথে নিজেকে রিলেট করবে কি করে? আপনি উদাহরণ হিসেবে ব্যাটম্যানকে নিতে পারেন, নেই তেমন কোনো সুপার পাওয়ার্স, জাস্ট অন্ধকারে বেরোয়, মানে ডার্ক স্টোনে তাকে দেখানো হয়, তা সত্ত্বেও লোকে তাকে পছন্দ করে কেন জানেন তো? আপনি ব্যাটম্যানের সাথে নিজেকে রিলেট করতে পারবেন না। আপনি জানেন যে চারপাশে হতে থাকা যে খারাপ জিনিসগুলো, সমাজকে ঠিক করতে হলে আপনাকে মুখে মুখোশ পড়তে হবে, নিজের পরিচয়টা লুকাতে হবে, এবং আপনি বেরিয়ে পড়েছেন প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য। আপনি নিজেকে রিলেট করতে পারছেন ব্যাটম্যানের জায়গাতে। সো গল্পে হিরো থাকুক বা ভিলেন থাকুক, একটা চরিত্রের মধ্যে কোনো ডেপথ নেই। আরে ভাই, একটা হিরোকে যদি সবার সামনে তুলে ধরতে হয়, তাকে যদি মানুষ ভালোবাসে, তার একটা কারণ রয়েছে। একটা হিরোর তেমন ব্যাকগ্রাউন্ড স্টোরি তারা বাড়াতে পারছে না। একটা হিরোতে তখনই পরিণত হয় যখন সে একটা স্যাক্রিফাইস করে, সে বড় কিছু হারায়, সে নিজের সব কিছু দিয়ে দিতে চায় একটা মানুষকে বাঁচানোর জন্য। ক্যাপ্টেন আমেরিকা প্রথমে নিজেকে প্রমাণ করে দিয়েছে যখন একটা ফেক গ্রেনেডের উপরে নিজে সে ঝাঁপিয়েছিল। আয়রন ম্যানের মতন সেই অ্যারোগেন্ট মানুষটা যে সবার আদেশ মানতে চায় না, সেও নিজে লাস্টের বলিদানটা দিয়ে দেয় প্রত্যেককে বাঁচানোর জন্য। ব্যাটম্যানের বয়স হয়ে গেছে, অ্যালফ্রেড তাকে বলছে যে এই বয়সে আপনাকে এইগুলো করা উচিত না। সে চলতে পারছে না, ব্যাটম্যান এতটাই অসুস্থ সে, তা সত্ত্বেও সে চলে যায় বেনের সাথে লড়াই করার জন্য, এবং বেন লিটারালি তাকে পিটিয়ে ঠ্যাংঠুং ভেঙে দেবে। মানে সিনটা আশা করি দেখেছেন। এই জিনিসটা দেখে আমরা শকড হয়ে গেছিলাম যে একটা নায়ক যাকে আমরা সাপোর্ট করছি, একটা হিরো, সে যদি এরকম মার খায় ভিলেনের কাছে, তাহলে আমাদের কে বাঁচাবে? তারপরে আসে এই ইনফিনিটি ওয়ার সিনেমাটা, যেটা এমসিইউর সব থেকে সেরা সিনেমা আমার কাছে, যেখানে আমরা হিরোদের হারতে দেখেছি, ভিলেনকে আমরা জিততে দেখেছি। ভিলেন জাস্ট একটা স্ন্যাপ করে প্রত্যেকটা হিরোকে হারিয়ে দিয়েছে। হিরোরা হেল্পলেস, তারা বুঝতে পারছে না তাদের সাথে কি হলো, প্রত্যেকে গায়েব হয়ে যাচ্ছে, তাদের মাথায় হাত। আর এখান থেকে আসল গল্পটা শুরু হয়, আমাদের টেনশন শুরু হয় যে এবার কি হবে। হিরোরাই যদি এরকম অসহায় হয়, তাহলে পৃথিবীকে কে বাঁচাবে? আর আমার প্রশ্ন তো এইটাই যে একটা স্যাক্রিফাইস প্রয়োজন। সিভিল ওয়ার সিনেমাটা ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা এই এমসিইউর, যেখানে আমরা দুটো পপুলার হিরোকে একে অপরের সাথে লড়তে দেখেছি। আপনি আয়রন ম্যানের সাইড নিতে পারেন, আপনি ক্যাপ্টেন আমেরিকার সাইড নিতে পারেন, যারই সাইড নিন, বাট তারা দুজনে একে অপরের সাথে লড়ছে। এর থেকে ভয়ানক জিনিস কি হতে পারে? দুই হিরো লড়ছে এবং একটা ভিলেন সেখানে বসে মজা নিচ্ছে, একটা সাইকোলজিক্যাল গেম খেলছে। এই টাইপের জিনিসগুলো না আপনি বহু সিনেমায় মিস করবেন। আমি জানি না পরবর্তীকালে কী সিনেমা আসবে, কি করবে। আর যেমনটা বললাম, একটা প্রপার ভিলেন তৈরি করতে পারিনি ভাই। একটা ভিলেনের মোটো থাকে, তার একটা মোটিভ থাকে যে আমি এটা করব, তার একটা দৃঢ় সংকল্প থাকে। আমরা এমসিইউর প্রথম থেকে থ্যানোসকে দেখে এসেছি যে ধীরে ধীরে ইনফিনিটি স্টোনগুলো জোগাড় করছে। সে গোটা দুনিয়াটাকে ব্যালেন্স করতে চায়। সে পাগল, ম্যাড টাইটেন, ডাজন্ট ম্যাটার, বাট সে তার লক্ষ্যে খুবই ডিটারমাইন্ড ছিল যে ফাইনালি সে সেটা করতে পেরেছে। সে নিজের মেয়েরও বলিদান দিয়েছে, তার চোখের জল, কিন্তু সে সেটা করবে। ভাই, একটা ভিলেনকেও সেইভাবে বানাতে হয়। আমরা জোকারের একটা অরিজিন পেলাম, তারপর রিডলারের একটা দুর্দান্ত অরিজিন পেলাম। আপনি যদি ব্যাটম্যান সিনেমাটা না দেখে থাকেন ইদানিং, রবার্ট প্যাটিনসনের সেটা দেখতে পারেন, যেখানে একটা প্রপার মানুষ, একটা সাধারণ মানুষ কীভাবে ভিলেনে পরিণত হয় সব কিছু স্পষ্টভাবে দেখিয়েছে। ভাই, ভিলেন এমনি এমনি তৈরি হয় না, একটা ভিলেনেরও ব্যাক স্টোরি থাকে। বাট লাস্ট একটা সিনেমা তো এরা প্রপার ভিলেন প্রডিউস করতে পারেনি। আমার মনে হয় এদের আগে ক্যারেক্টার বিল্ডআপের উপর ফোকাস করা উচিত, তবেই মানুষ সেটাকে রিলেট করতে পারবে, তবেই মানুষ সেটাকে ভালোবাসতে পারবে। সেই থ্যানোস যখন আয়রন ম্যানেরই অস্ত্র আয়রন ম্যানের পেটে ঢুকিয়ে দিয়েছিল এবং আমরা ভেবেছিলাম যে গেল, আয়রন ম্যান মনে হয় মরে গেল, সেই ইনফিনিটি ওয়ারের সিনেমাটার কথা বলছি। আমি থিয়েটারে বসে দেখছি এবং সবাই হা করে উঠেছে, শকড হয়ে উঠেছে যে কী হবে, একজনের পর একজন মরে যাচ্ছে, হেরে যাচ্ছে, এবার কী হবে। এই টাইপের শখগুলো আপনি এখন পাবেন না। লোকে মজা নেবে লিটারালি যে হ্যাঁ হ্যাঁ ভাই ভালো হচ্ছে। তারপর ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজারে আমরা দেখেছিলাম সেই নতুন ক্যাপ্টেন আমেরিকা যখন মানে সুপার সোলজার সিরামটা নেওয়ার পর নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সেই নিরীহ মানুষটাকে মানে ক্যাপ্টেন আমেরিকা শিল্ডটা দিয়ে হত্যা করে। মানে সেই শিল্ডের উপরে রক্ত লেগে রয়েছে, যে শিল্ডটা দিয়ে ক্যাপ্টেন আমেরিকা এত মানুষকে বাঁচিয়েছে। সো এরকমই কিছু ইম্প্যাক্টফুল সিন থাকা প্রয়োজন, যেগুলোকে আমরা আগের সাথে বর্তমানকে রিলেট করতে পারি। মাঝখানে চলে আসলো একখানা ইটারনালস নামক সিনেমা, যেখানে বড় বড় ইভেন্ট হয়েছে ভাই। ইটারনালস লিটারালি একটা ওপি লেভেলের ক্যারেক্টার। লাস্টে তো আমরা বড় একটা সেলেস্ট্রিয়ালকে দেখলাম, তার মুখটা হাতটা বেরোলো, সেই সিনটার কোনো মেনশনই নেই তারপর গোটা সিনেমাতে।
মানে সিনেমাটা রাখার কি মানে ছিল? শাংচি বেরোলো, শাংচি নিয়ে কোনো মেনশন নেই, শাংচি সিনেমাটা নো ডাউটলি একটা ভালো সিনেমা ছিল, আমার খুব সুন্দর লেগেছে সিনেমাটা। তারা নিজেরাও বুঝতে পারছে না যে কী বানাবো, কী হয়ে যাচ্ছে, মানে ছেলে খেলা হচ্ছে এখানে। অতিরিক্ত ভিএফএক্স, মানে ভিএফএক্সের অপব্যবহার, তারপর মাল্টিভার্স অফ ননসেন্স। মাল্টিভার্সটাকে লিটারেলি আমার এই মুহূর্তে ননসেন্স মনে হয়। মানে সব কিছুতে মাল্টিভার্স ঢুকিয়ে দিচ্ছে, বাইরে থেকে একটা দুটো ক্যারেক্টার এনেছে। এখন এদের কাছে আর উপায় নেই, রাস্তা হাতে নেই। লোগান সিনেমাতে উলভারিনের একটা দুর্দান্ত এন্ডিং হয়েছিল, এটা একটা সেরা ট্রিবিউট যে লোগান যে প্রথম থেকে মরতে চেয়েছিল সে ফাইনালি মরেছে। এর থেকে শান্তির ব্যাপার কিছু হতে পারে না। তবে ব্যবসার জন্য তাকে আনতে হয়েছে, ডেডপুল সিনেমাতে তাকে আবার আনছে, মানে অবভিয়াসলি সেটা অন্য ইউনিভার্সের, তবে সেই সেম ক্যারেক্টারটা রয়েছে। দেখুন টবি এবং অ্যান্ড্রিউকেও নিয়ে চলে আসলো স্পাইডারম্যান হিসেবে, মানে ইনকাম তো করতে হবে, হাতে কন্টেন্ট নেই, কী করবে? এবং আমি খুব অবাক হব না যে ক্যাপ্টেন আমেরিকা এবং আরডিজেকেও নিয়ে চলে আসবে এরা। কিন্তু আপনি সুস্থ মস্তিষ্কে একটু ম্যাচিওর চিন্তা করুন তো, আয়রন ম্যানের এত সুন্দর এন্ডিং হয়েছে যে মানুষটা নিজের বলিদান দিয়েছে সবাইকে বাঁচানোর জন্য। ক্যাপ্টেন আমেরিকা ফাইনালি রিটায়ার করেছে, সে বুড়ো হয়ে গেছে এবং এখন সে একটু শান্তি পেতে চায়। সো এই ক্যারেক্টারগুলোকে এখানেই ছেড়ে দেওয়া উচিত, এদের জোর করে টানা উচিত না। বাট ব্যবসার জন্য এটা করতে হবে, কিছু করার নেই। যদি আমার ওপিনিয়ন্স চান তো আমি বলবো যে হিরো ক্যারেক্টারদের সংখ্যা একটু কমানোর জন্য প্রথম কয়েকটা ফেসে এই মুহূর্তে এতগুলো ক্যারেক্টার দিয়ে জওয়া খিচুড়ি হয়ে যাচ্ছে। তারা একটার পর সিরিজের ক্যারেক্টার বানিয়ে যাচ্ছে, এই বানিয়ে যাচ্ছে, ওই বানিয়ে যাচ্ছে। আপনি বানাচ্ছেন একটা সিনেম্যাটিক ইউনিভার্স, সেখানে এত ক্যারেক্টার বানাচ্ছে, এটা তো ভাই কমিক্স না। এই ক্যারেক্টারগুলোকে যখন মানুষেরা অ্যাকসেপ্ট করে নেবে তারপর বাকিদের আনুন, একটা ভালো ভিলেন তৈরি করুন, একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি তৈরি করুন তার, এবং অবভিয়াসলি কিছু দুর্দান্ত ফাইটিং সিন রাখুন মাল্টিভার্স এবং এই ভিএফএক্স বাদ দিয়ে। ট্রাস্ট মি, হেভি চলবে। ডেয়ারডেভিলের সিরিজ আসছে, আমি জানি ফাটিয়ে দেবে এই সিরিজটা। ডেয়ারডেভিল, পানিশার, এদের নিয়ে সিরিজ আসুক এই মুহূর্তে, জাস্ট ফাটাফাটি হয়ে যাবে। এগুলোতে কিন্তু দুর্দান্ত ভিএফএক্স ইউজ হবে না, জাস্ট ফাটাফাটি মারপিট হবে, কিছু দুর্দান্ত স্টোরি থাকবে। দেখবেন লোকে পছন্দ করবে, লোকে পাগলের মতন দেখবে। কেন দেখবে? কারণ সেগুলোর সাথে মানুষ রিলেট করতে পারে। মানুষ এই ওভার ইউজ ভিএফএক্স এইসব বালছাল চায় না। আমার ভাবতেই অবাক লাগে যে আপনারা দ্য ইনক্রেডিবল হল্ক সিনেমাটা দেখেছিলেন, সেই হল্কের রেজ, সেই রাগ, মানে তোল পার করা, যেটা আমি আমার আর একটা ভিডিওতে বলেছিলাম। সেই হল্কটাকে কতটা মিস করেন বলুন তো? এখন যে হল্কটাকে দেখে আমার দেখলে কি মায়া লাগে, কান্না লাগে, সিরিয়াসলি। মানে আমি জানি হল্ক চেঞ্জ হয়েছে সময়ের সাথে, আমি অ্যাকসেপ্ট করি সব কটা জিনিস, বাট কিছু কিছু জিনিস বেটার। আপনি সেগুলো অস্বীকার করতে পারবেন না যে হ্যাঁ এটা বাজে, এটা ভালো, এটা আপনাকে মানতে হবে। এই মুহূর্তে এমসিইউ যেটা করেছে একদম পারফেক্ট করেছে, ডিলে করে দিচ্ছে, হল্ট করে দিচ্ছে অনেক প্রজেক্টকে। এরা জানে যে এখন একটু ব্রেক দেওয়া প্রয়োজন। মানুষকে এত কিছু সিরিজ সিনেমা খাইয়ে মানুষ জাস্ট বমি করে দেবে, জওয়া খিচুড়ি হয়ে যাবে। একটা করে স্টোরি দিক, এটাই বেস্ট হচ্ছে, এটাই করুক। আমার দৃঢ় বিশ্বাস যে তারা আবারও আগের জায়গায় ফিরে আসবে। এদের প্রোডাকশন রয়েছে, টাকা রয়েছে, সব কিছু রয়েছে, পারবে এরা। তো এইটুকুনি ওপিনিয়ন্স ছিল আপনাদের সাথে শেয়ার করার, অ্যান্ড আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আপনারা কি মনে করেন সেটাও ডেফিনেটলি জানাবেন, আমিও জানতে ইচ্ছুক, আপনাদের কমেন্টগুলো পড়তে আমিও ইচ্ছুক। তো বিদায় নিচ্ছি আপাতত এই ভিডিও থেকে, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে।